ছুটে না, তাহলে ছুটলো তার মানে কি করে, এই যে দেখ যখন ডাম্বেল ছুড়িস তখন এটা ডাম্বেলটাকে নিয়ে এরকম ভাবে নিয়ে এসে ছুড়ে দিলি না, এই যে ছুড়ে দিলি, মানে সেটাকে কি বলা হয়, শর্টকাট বলা হয় নাকি কি কি একটা ইভেন্টের নাম, শর্টকাট একটা ইভেন্টের নাম বোধহয়। তো এই যে তুই নিলি এরকম ভাবে নিয়ে এরকম ভাবে ছুড়ে দিলি, তাহলে ছুড়ে দিলে এই যে গতিটা, এর যে গতিটা, এই গতিটাই হলো প্রাস। কথা বুঝতে পারছিস? আমি একটা বর্ষা নিলাম, বর্ষা মানে কোনটাকে বর্ষা বলা হয় বল? এই যে বল্লম, বল্লম দেখেছিস, এই যে বল্লম, এই যেটা বল্লম, এই বল্লমটা এরকম ভাবে নেই, নিয়ে এরকম ভাবে ছুড়ে না। বল্লমে কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে একজন ফার্স্ট হয়েছিল এবং সোনা জিতেছিল, তার নাম কি বলতো, কি নাম, হরিয়ানা বাড়ি, নীরজ চোপড়া। ঠিক কথা, নীরজ চোপড়া। নীরজ চোপড়া বল্লম মানে বর্ষা ছোড়াতে ফার্স্ট হয়েছিল এবং সোনা জিতেছিল। সে কিভাবে ছুড়েছিল বল? এই যে এরকম ভাবে নিল, নিয়ে এরকম ভাবে চালালো, তাহলে এই যে বর্ষাটা, এই বর্ষাটা কি হলো, একটা উচ্চতা গিয়ে সামনের দিকে এগিয়ে গেল, তাহলে গতিপথটা কেমন, এই যে দেখ এরকম ভাবে গিয়ে এরকম ভাবে পড়ছে না, তাহলে এই যে গতিপথটা এটাই হলো প্রাসের গতি। ঠিক আছে, আজকের আলোচনা থেকে বুঝতে পারবি যে নীরজ চোপড়া কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়েছিল যার ফলে ও ফার্স্ট হয়েছিল। অর্থাৎ একটা অ্যাঙ্গেল আছে, মানে এই যে অ্যাঙ্গেল, এই যে এখান থেকে এরকম ভাবে ছোড়ার একটা অ্যাঙ্গেল আছে, ওই নির্দিষ্ট অ্যাঙ্গেলে তুই যদি বর্ষাটা ছুটতে পারিস তাহলে তুই ফার্স্ট হবে, সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। যদি সেই অ্যাঙ্গেলটা যদি তুই মানে ঠিকঠাক ভাবে যদি মেজার করতে না পারিস, বা আমি যদি ঠিকঠাক ভাবে কমিউনিকেশন করতে না পারি, তাহলে কিন্তু আমার সর্বোচ্চ এবং সর্বদূরত্ব যাবে না, বুঝলি? তাহলে সমস্ত কিছু কিন্তু আমি দেখতে পাবো। তাহলে প্রাস আশা করছি বুঝতে পেরেছিস। যে কোনো একটা বলকে, সাপোজ তোকে বললাম আমি যে তুই ক্যাচ ধর, এরকম করে চালিয়ে দিলাম, তো দেখবি এরকম করে যখনই আমি চালাবো তখন সামনের দিকে একটা গতি যাচ্ছে প্লাস উপরের দিকে গতি যাচ্ছে, অর্থাৎ অনুভূমিক গতি এবং উচ্চতা উলম্ব গতি, এই দুটোর মিশ্রণের ফলে যে গতিটা আসছে সেটা হলো প্রাস। আশা করছি আইডিয়া পেয়েছিস। তাহলে হেডিং করবো আমি প্রাসের গতি। প্রাসের গতি। আর এই যে প্রাসের গতিতে তোদের বইয়ে অনেক কিছুই আছে, সব কিছু পড়বো না, যেটুকু পড়বো যেটুকু বলবো সেটুকুই দেখবি, আর কথা দরকার নেই। তো আমি বললাম যে এই যে এটা, এই প্রান্তটা হলো এ, আর এখান থেকে একটা আমি বল ছুঁড়েছি, এই বলটা এরকম ভাবে অধিবৃত্তাকার পথ পেয়ে এই জায়গাটাতে এলো, বুঝতে পারছিস? এরকম ভাবে তো যায়, যে কোনো বলকে ছুড়বি, যে কোনো বর্ষাকে ছুড়বি, যে কোনো দণ্ডকে ছুড়বি, সবাই কিন্তু একটা আমার এইরকম ভাবে একটা অনুভূমিক পথ বরাবর গেল। তাহলে এখানে দেখ আমি বললাম যে প্রাথমিক এই যে এটা মানে দর্শকের প্রাথমিক বেগ, বস্তুটির প্রাথমিক বেগ, দর্শক বস্তুটির প্রাথমিক বেগ ধরলাম, বস্তুটির প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ হলো ইউ। ইউ বেগে একটা বস্তুকে আমি ছুড়লাম, তাহলে ইউ বেগে একটা বস্তুকে যদি আমি ছুড়ি, তাহলে দেখ যে এই যে এইরকম ভাবে আমি অ্যাঙ্গেল করে ছুড়ে দিলাম, দেখ তাহলে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম আলফা। এটাও ধরতে পারিস, তোদের বইয়ে আলফা আছে তার জন্য আমি আলফা ধরলাম। তাহলে আলফাটা কি বল? আমার অনুভূমিকের সঙ্গে আমার অ্যাঙ্গেল, মানে এই যে আমি বর্ষাটাকে ছুড়বো, এই যে ছুড়লাম এরকম ভাবে, দেখ এই বর্ষাটাকে তুই যদি পিছন দিকে বাড়িয়ে দিস, মাটির সঙ্গে একটা অ্যাঙ্গেল করে থাকবে। তো সাপোজ আমি বললাম যে এটা হলো মাটি, আমার হাতটা দেখ এরকম ভাবে একটা অ্যাঙ্গেল আছে না, দেখতে পাচ্ছিস? এই অ্যাঙ্গেলটা কোনটা? আলফা। কথা বোঝা গেল? তাহলে প্রাথমিক বেগ এরকম ভাবে ছুড়লাম, প্রাথমিক বেগ হলো ইউ, আর মাটির সঙ্গে যে কোণটা উৎপন্ন করলো সেটা হলো আলফা। বল এবার এই বেগটাকে আমি বললাম ইউ, এই ইউ যদি বেগ হয় তাহলে ইউটাকে দুটো উপাংশে আমি বিভক্ত করব, পরস্পর লম্ব দুটো উপাংশে বিভক্ত করব। একটা হলো উলম্ব উপাংশ আর একটা হলো অনুভূমিক উপাংশ। উলম্ব উপাংশের মান কত হবে বল? উলম্ব উপাংশের মান কত হবে আর অনুভূমিক উপাংশের মান কত হবে? আমি ইউটাকে দুটো উপাংশে বিভক্ত করছি, উলম্ব উপাংশের মান কত আর অনুভূমিক উপাংশের মান কত? উলম্ব বলতে বলে যে এই যে এটা একটা উপাংশ, এই যে এটা হলো উলম্ব উপাংশ, আর এই দিক বরাবর হয়ে গেল আমার অনুভূমিক উপাংশ, এইটাকে আমি বলছি উলম্ব। এই ইউ এর উলম্ব উপাংশ, এইটাকে আমি বললাম উলম্ব উপাংশ।
উপাংশ, আর এইটাকে আমি বললাম অনুভূমিক উপাংশ। অনুভূমিক, অনুভূমিক, অনুভূমিক কেন বল? মাটির সঙ্গে সমান্তরাল। কথা বুঝতে পারছিস? এই কারণের জন্য আমি এটাকে অনুভূমিক উপাংশ বললাম। তাহলে ইউ এর উলম্ব উপাংশ কত পাবো? কত? 90 পাবো। ইউ এর উলম্ব উপাংশ দুটো ভাগে ভাগ করছি, ইউ cos থিটা sin থিটা। তাহলে cos থিটা উপাংশ কোনটা হবে? কোনটা? নিচেরটা। এটা হয়ে যাবে cos আলফা। অনুভূমিক উপাংশ সমান হয়ে যাবে আমার কত? ইউ cos আলফা। ঠিক আছে? উলম্ব উপাংশ কত হবে? ইউ sin আলফা। কথা বোঝা গেল? তাহলে আমি এই বেগটাকে দুটো উপাংশে ভাগ করেছি, একটা হলো ইউ sin আলফা আর একটা হলো ইউ cos আলফা। এবার ঘটনা ঘটবে কি, দেখ এই যে এখানে কিন্তু একটা আমার এ কাজ করে, জি কাজ করে। জি জি মানে হলো অভিকর্ষজ ত্বরণ। আর অভিকর্ষজ ত্বরণের ডাইরেকশন কোন দিকে? সর্বদা নিচের দিকে। তাহলে অভিকর্ষজ ত্বরণের ডাইরেকশন যদি আমি ধরে নিই, তাহলে এইটা হয়ে গেল আমার অভিকর্ষজ ত্বরণের ডাইরেকশন। এটা হলো জি। জি সমান কি? অভিকর্ষজ ত্বরণ। বল এই জি এর কোন উপাংশ কি অনুভূমিক বরাবর থাকবে? আমি বললাম তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি তো। তাহলে জি সর্বদা কিন্তু আমার লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করছে। তাহলে এই জি এর একটা উপাংশ কি অনুভূমিক বরাবর কি আমি পাবো? বল একটু ভেবে বল, অনুভূমিক বরাবর কোন উপাংশ কি পাবো আমি? কেন পাবো না? কেন পাবো না? আমি নোট লিখিয়ে দিয়েছিলাম যে কোন ভেক্টরের লম্ব দিক বরাবর কোন উপাংশ থাকতে পারে না। বুঝতে পারছিস? এটা যদি আমি জি নিই, তাহলে এই বরাবর উপাংশ যদি আমি নিই, তাহলে এটা ভ্যালু হলো 90 ডিগ্রি। তাহলে জি এর, তাহলে আমি যদি বলি জি এর অনুভূমিক বরাবর উপাংশ, অনুভূমিক বরাবর উপাংশ কত হবে? অনুভূমিক বরাবর উপাংশ হবে কত? জি cos কত? 90। এটা 90 নয়, 90 cos 90 এর ভ্যালু কত? 0। কথা বুঝতে পারছিস? তাহলে আমি কি বলতে পারি? আমি যেটা বলতে পারি যে অভিকর্ষজ ত্বরণের অনুভূমিক বরাবর কোনো উপাংশ থাকে না। তাহলে এটা লিখে দেব যে অভিকর্ষজ ত্বরণের এই গতির ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের অনুভূমিক উপাংশ থাকে না। অনুভূমিক উপাংশ থাকে না। কেন থাকে না আমি দেখিয়ে দিলাম। তাহলে বল যে জি হলো নিচের দিকে, আর এই যে ইউ sin আলফা হলো উপরের দিকে। তাহলে ইউ sin আলফা একটা বেগের মান, আর এই বেগের অপোজিটে আমার জি কাজ করছে। ইউ sin আলফা আর জি পরস্পর বিপরীতমুখী নয়? পরস্পর বিপরীতমুখী তো। তাহলে জি এই জি ইউ sin আলফা বেগটাকে কিন্তু কমাতে শুরু করবে। কেমন ভাবে কমাতে শুরু করবে? সাপোজ তুই একটা বলটাকে, এই যে দেখ আমি এই ডাস্টারটাকে উপরের দিকে ছুড়লাম, উপরের দিকে ছুড়ে ও কিন্তু এই পর্যন্ত গেল, আবার নিচের দিকে নেমে এলো। তাহলে কেন উপরের দিকে গিয়ে আবার উপরের দিকে চলে গেল না, বা উপরের দিকে এই পর্যন্ত গিয়ে আবার নিচের দিকে আসছে? তার কারণটা হলো জি। অর্থাৎ আমি উপরের দিকে ছুটছি, জি নিচের দিকে কাজ করছে। ত্বরণ বা মন্দন নিচের দিকে কাজ করছে। মন্দন মানে কি? যার বেগ আস্তে আস্তে কমে যায়। এখানে জি কিন্তু আমার মন্দন হিসেবে কাজ করছে। তাহলে ইউ sin আলফা, তাহলে এই জি এর কাজ হলো ইউ sin আলফা ভেলোসিটিটাকে আস্তে আস্তে কি করে দেওয়া? কমিয়ে দেওয়া। তাহলে এখানে এবার লিখে দেব যে জি অভিকর্ষজ ত্বরণ, জি এর কাজ হলো ইউ sin আলফা বেগকে কমিয়ে দেওয়া। কথা বুঝতে পারা গেল? তাহলে এটা কেন কমিয়ে দিচ্ছে? তার কারণ হলো বিপরীতমুখিতার জন্য। যদি সমমুখী হতো তাহলে কি হতো? বাড়াবো।
যদি জি এর ভ্যালু দেখা গেল জি উপরের দিকে, তাহলে কি আর বেগ বৃদ্ধি পেত, বৃদ্ধি পেতে এরকম ভাবে বাড়তে 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 একদম চলে যেত, অসীম কাল ধরে চলে যেত। যদি আমার একই অভিমুখে যদি ত্বরণটা থাকতো, তাহলে কথা বুঝতে পারছেন, যেহেতু বিপরীতমুখী তার জন্য এর কাজ হলো কমিয়ে দেওয়া। এবার ঘটনাটা বল যে আমি বর্ষা ছুড়লাম বা বল ছুড়লাম, এই বলটা এ থেকে, এই যে এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। আমি বলেছি যে প্রাথমিক বেগ, এখানে লিখে দিব প্রাথমিক বেগ আমি ধরেছি সমান হলো ইউ। তাহলে বল যে এই পথটা অতিক্রম করছে, এই যে পথটা গেল 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 দিয়ে এই বরাবর এলো। এখানে সর্বোচ্চ উচ্চতা কোনটা বলতো? সর্বোচ্চ উচ্চতা কি এইটা নয়? এই পয়েন্টটা কি সর্বোচ্চ উচ্চতা নয়? তাহলে এইটুকুটা আমি বললাম যে সর্বোচ্চ উচ্চতা আরোহণ করব। আর এই সর্বোচ্চ উচ্চতার মান আমি বলে দিলাম h। এইটাকে আমি বলছি 0 পয়েন্ট, আর এইটাকে আমি বলছি সি পয়েন্ট। তাহলে সি ও হলো সর্বোচ্চ উচ্চতা। কি হচ্ছে রে সবাই, কি ব্যাপার? হ্যাঁ কি বলছিস? প্রচুর ঘুম লাগছে। কেন ঘুম লাগবে? কেন রাতে ঘুমাচ্ছিস না? কটার দিকে ঘুমাচ্ছিস? এই ভিডিও গুলো কটার দিকে ঘুমাচ্ছিস? কে তোদের তো অফিসিয়াল টাইম নাকি 10:45, তো 10:45 এ ঘুমাচ্ছিস না কেন? যত তাড়াতাড়ি ঘুমাবি আর যত তাড়াতাড়ি উঠবি, শরীর এবং স্বাস্থ্য উভয়ই আমার ঠিক থাকবে। আর যদি ওই রাত্রে 2-3টার দিকে ঘুমাস আর 10টার দিকে উঠিস, জিন্দেগিতে কোনোদিন গ্রোথ হবে না। ওই যে একটা কথা আছে, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। তারপরে কোন লাইন মনে নাই, তোরা বলতে হবে তোদেরকে। তো এই কথাটা প্র্যাকটিক্যাল লাইফের কিন্তু অনুধাবন করতে হবে। মানে বেশ কিছু কিছু কথা আছে যেগুলো কথার কিন্তু কোনো রকম ওজন হয় না, তার মধ্যে এটা একটা কথা, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। রে এতই হলে হবে? যে ছুটিতে তো বাড়ি যাবি, ছুটিতে বাড়ি গিয়ে কোথায় যাবি? বাড়িতে থাকবি না, কোথায় যাবি? বাড়িতে থাকবি না, কোথাও যাবি ঘুরতে টুরতে? হ্যাঁ, কার আবার প্রজাপতি ধরা আছে নাকি? আছে? আছে? কারো ঠিকানা তোরা নিস না, নিজের থাকলে নিজের কথা বল। কে আছে না আছে সেটা বলিস না। তাহলে 15 দিন গিয়ে বাড়িতে গিয়ে ভালো রকম আইস করবি, আইস করার পর আবার কি আবার এখানে চলে আসবি, আবার জেলখানে চলে আসতে হবে। এই 2 বছর জেলখানার মতোই, কথা বুঝতে পারছিস? এই 2 বছর তোকে ভালো রকম ভাবে তোকে একটু করতে হবে। আর এটাই হলো আমার টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টে ঠিকঠাক ভাবে যদি তোরা মেজার করতে পারিস আর ঠিকঠাক ভাবে করতে পারিস, তাহলে কোনো সমস্যা হবে না, তাহলে ভবিষ্যতে পস্তাবি। চল, তাহলে জি এর কাজ হলো ইউ সাইন আলফা বেগকে কমিয়ে দেওয়া। এখানে তাহলে আমি বললাম এই যে সর্বোচ্চ উচ্চতাটা উঠলো, তারপরে সর্বোচ্চ দূরত্ব কোনটা বল? এখানে এ বি হলো সর্বোচ্চ দূরত্ব, সর্বোচ্চ উচ্চতা হলো সিও। আমি বের করব সর্বোচ্চ উচ্চতা কত যাবে, সর্বোচ্চ দূরত্ব কত যাবে, সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে, আর সর্বোচ্চ দূরত্ব যেতে কত সময় লাগবে। এই 4টা টপিকস যদি আমি বের করে নিই, তাহলে আমার ক্লাস শেষ, আর কিছু লাগবে না। ঠিক আছে? এবার তোদের ম্যাথের মধ্যে সরলরেখা অধিবৃত্তাকার পথ হয়েছে কি? হয়নি? তো হয়নি, তো আমি আর আগাত এগোচ্ছি না, বা জাস্ট আমি একটা কথা বলবো যে প্রাসের গতি, এটা হেডিং করে লিখবি যে প্রাসের গতি হলো অধিবৃত্তাকার গতি। প্রাসের গতি হলো অধিবৃত্তাকার গতি। অর্থাৎ অধিবৃত্তাকার মানে কি? যে এটা দেখ, যে এটা ঠিকঠাক ভাবে একটা বৃত্তেরই একটা অংশ নয়। এই যে দেখ, এটা একটা বৃত্তেরই অংশ, এইভাবে যাবে কে করবে। বা কেন অধিবৃত্তাকার গতি? তোদের যদি সরলরেখা বা তোদের অধিবৃত্তাকার যদি আমার এটা হয়ে থাকে, তাহলে কিন্তু এটা ভালো রকম ভাবে বুঝতে পারবি। তো চল
তাহলে এই যে আমি সর্বোচ্চ উচ্চতা, তাহলে প্রথম আমি হেডিং করব যে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়। প্রথম আমি হেডিং করব কি? উচ্চতা নির্ণয়। উচ্চতা নির্ণয়। উচ্চতা নির্ণয়। তাহলে আমি বললাম যে প্রাসের গতিতে কটা টপিকস আমি আলোচনা করব? 4টা। একটা উচ্চতা নির্ণয়, সর্বোচ্চ দূরত্ব নির্ণয়, উচ্চতা আরোহণ করতে কত সময় লাগবে সেটা নির্ণয়, আর সর্বোচ্চ দূরত্ব যেতে কত সময় লাগবে সেটা নির্ণয়। এই 4টা করলে আমার প্রাস শেষ। তাহলে বল, এই যে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করছি মানে ও এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আমি নির্ণয় করব। তাহলে এই যে দূরত্বটা, আচ্ছা বলতো সর্বোচ্চ উচ্চতা আমি নির্ণয় করব, উচ্চতা কোথা থেকে পেলাম? উচ্চতা পাবো না প্রাসে? পাবো তো। কেন পাবো না? আমি যখন বর্ষাটাকে ছুড়বো এরকম ভাবে, তখন কি এরকম ভাবে যাবে না গো? এরকম ভাবে যাবে, গিয়ে তো ডাউন মারবে। তাহলে এই যে গেল যে এই যে মাটি থেকে সর্বোচ্চ উচ্চতাটা, এই উচ্চতাটা আমি নির্ণয় করছি। কথা বুঝতে পারছিস? এটাই হলো আমার কথা। তাহলে দেখ যে তোদের একমাত্রিক গতি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একমাত্রিক গতি যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে বেশ কিছু ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন গুলো আমি লিখে দিচ্ছি। একটা দেখ, v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2as, s সমান হয়ে গেল ut প্লাস হাফ at স্কয়ার, তারপরে v সমান হলো u প্লাস মাইনাস at। আর কি সূত্র আছে বল? আর কি আছে বল? আর কি আছে? আর মনে পড়ছে না বল, যদি ছেড়ে থাকি। হ্যাঁ, আর কি আছে? d স্কয়ার u স্কয়ার, এটাতে কিন্তু আমার সমস্ত কিছু কাজ কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছিস? এগুলো হলো আমার সূত্র। একমাত্রিক গতির কিন্তু সূত্র তোরা পেয়েছিস, যেখানে v টা কি? অন্তিম বেগ, u টা কি? প্রাথমিক বেগ, এটা কি? ত্বরণ, s টা কি? অতিক্রান্ত দূরত্ব, এখানে s টা কি? অতিক্রান্ত দূরত্ব, u টা কি? প্রাথমিক বেগ, t টা হলো টাইম, হাফ a মানে কি? ত্বরণ, আর t মানে কি? সময়। v সমান u প্লাস মাইনাস at। এখানে প্লাস মাইনাস at বক্তব্যটা কি? প্লাস মাইনাস কেন নিলাম? যদি ত্বরণ প্লাস হয় তাহলে প্লাস, যদি ত্বরণ মাইনাস হয় তাহলে মাইনাস। কথা বুঝতে পারছিস? এখানে দেখ এবার, তাহলে আমি যদি সর্বোচ্চ দূরত্ব উচ্চতা নির্ণয় করি, সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করব, তাহলে বল যে এই যে আমি এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্ট পর্যন্ত উচ্চতাটা আমি নির্ণয় করতে চাইছি। বল এবার আমাকে একটু বল, একটু ভালো রকম ভাবে বল যে এই যে u, এই u এর দুটো উপাংশ পেলাম। একটা u sin আলফা যেটা একদম উপরের দিকে, আর একটা হলো u cos আলফা যেটা মাটির সঙ্গে আমার সমান্তরাল। তাহলে এই যে উপরের দিকে যে উচ্চতাটা আছে, এই উচ্চতাটা আরোহণ করার জন্য দায়ী কোন ভেলোসিটিটা? কোন ভেলোসিটির জন্য উচ্চতাটা আরোহণ করছে? u এর জন্য, নাকি u sin আলফার জন্য, নাকি u cos আলফার জন্য? এখানে তিনটা কিন্তু টার্ম পেলাম। একটা পেলাম u, একটা পেলাম u, তারপরে u sin আলফা, আর একটা পেলাম u cos আলফা। তাহলে কোন উপাংশটার জন্য কিন্তু এই উচ্চতাটা আরোহণ করছে? বল কোনটার জন্য? cos আলফা, cos আলফা, sin আলফার জন্য রে, sin আলফার জন্য নয়। u মানে কোনটা? u মানে কোণাকুণি বরাবর, আর এই যে u sin আলফা, u cos আলফার মেলবন্ধনী হলো u। এবার উপরের দিকে হলো u sin আলফা, আর u cos আলফা কোনটা? সমান্তরাল ভাবে। তাহলে এখানে উচ্চতার জন্য দায়ী কোনটা হবে? অবশ্যই u sin আলফা হবে, যেহেতু উপরের দিকে ক্রিয়া করছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখানে তাহলে উচ্চতা নির্ণয় করতে গেলে আমাকে তাহলে এই তিনটা ভেলোসিটির মধ্যে কোন ভেলোসিটিটা নেব? u sin আলফা। এটা কিন্তু মাথায় রাখো। বুঝতে পারছিস? এবার চলে আসবো যে আমি যদি বলি সর্বদূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য কোন ভেলোসিটি আমি নির্ণয় করব? তখন কোনটা? তখন cos আলফা। মাথায় ঢুকেছে? তখন কিন্তু cos আলফা। তাহলে উচ্চতা নির্ণয় করার জন্য আমাকে ধরতে হবে তাহলে u sin আলফা। বল এবার, তাহলে এখানে যদি আমি বলি যে প্রাথমিক বেগ, এবার একটা জিনিস ক্লিয়ার কর, প্রাথমিক বেগ এখানে হলো u sin আলফা। এখানে যেতে 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 এই জায়গাটাতে ওর বেগ কত? এই জায়গাটাতে 0। এটা কিন্তু মাথায় রাখো, এই জায়গাটাতে 0। কেন? 0 যদি না হতো তাহলে ও কিন্তু আরো উপরে উঠতো। কথা বুঝতে পারছিস? দেখ আমি ছুড়ে দিলাম, এই যে দেখ ছুড়ে দিলাম, এই যে এই পয়েন্টটাতে এলো, এই পয়েন্টটাতে ভেলোসিটি কত? 0। যদি 0 না হতো আর উপরে উঠতো। কথা বুঝতে পারছিস? কিন্তু এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু মুহূর্তের মধ্যে গণনা করতে হবে। অনেকের মাথায় কিন্তু ঢুকবে না যে স্যার এই যে গেল, গিয়ে আবার তো নিচে নেমে যাচ্ছে। কিন্তু না, এখানে আমি যদি স্লো মোশনে দেখি, অনেক স্লো মোশনে দেখি, তাহলে এখানে কিন্তু ও মুহূর্তের মধ্যে স্থির হয়, স্থির হওয়ার পর আবার নিচের দিকে গড়িয়ে পড়ে। কথা বুঝতে পারছিস?
তাহলে সর্বোচ্চ উচ্চতাটাতে আমার ভেলোসিটি, অন্তিম ভেলোসিটি কি 0। তাহলে এখানে বল এই তিনটা ইকুয়েশনের মধ্যে কোন ইকুয়েশনটা ইউজ করলে আমি h এর মান খুব সহজেই বের করে নিতে পারবো? বল কোন ইকুয়েশনটা ইউজ করে খুব সহজেই বের করে নিতে পারবো? এক নাম্বারটা না দুই নাম্বারটা না তিন নাম্বারটা? তিন নাম্বারটা। তিন নাম্বারে কিন্তু আমার s এর কোনো টার্ম নাই। s মানে হলো এইটুকুটা, s মানে হলো এইটুকুটা হয়ে যাচ্ছে। তাহলে তিন নাম্বারটা কিন্তু আমার ইউজ করলে হবে না, পাবো না। কোনটা? এক নাম্বার। দুই নাম্বারও তো আছে, দুই নাম্বারও তো আছে। তাহলে কোনটা করব? এক নাম্বার দুই নাম্বার? এক নাম্বার ইউজ করতে হবে, দুই নাম্বার করলে হবে না। দুই নাম্বার করলেও হবে, তবে দুই নাম্বার করতে গেলে কি করতে হবে? অর্থাৎ টি এর ভ্যালু আমাকে জানতে হবে। টি এর ভ্যালু আমি জানি না, কথা বুঝতে পারছিস? অর্থাৎ এক নাম্বার ইউজ করলেও হবে, দুই নাম্বার ইউজ করলে হবে, কিন্তু তিন নাম্বার ইউজ করলে হবে না, কারণ এখানে এস এর কোনো টার্মই নাই। কথা বুঝতে পারছিস? এটা হলো বেগের ভেলোসিটি নির্ণয়। তার জন্য হয় এক নাম্বার নয় দুই নাম্বার। তুই দুই নাম্বারও করতে পারিস, তুই এক নাম্বারও করতে পারিস, কিন্তু দুই নাম্বার করতে গেলে আমার টি এর মান জানা নাই, তার জন্য দুই নাম্বার পারবো না। আমার চলে আসবে এক নাম্বার ইকুয়েশন। কথা বুঝতে পারছিস? তাহলে এক নাম্বার চলে আসবে। তাহলে এক নাম্বার ইকুয়েশনে যেটা আমি পেলাম v স্কয়ার সমান হলো u স্কয়ার মাইনাস 2। এবার এর মান কত? এর 2as। এই ইকুয়েশনটা নিয়ে কাজ করতে হবে। বল এই যে v হলো আমার কি? অন্তিম বেগ। b এর মান কি? অন্তিম বেগ। তাহলে এই জায়গাটাতে অন্তিম বেগের ভ্যালু কত? 0। তাহলে v এর মান কত? 0। তাহলে v এর মান হলো 0 বসিয়ে। u স্কয়ার এর মান কত? u sin আলফা না cos আলফা? sin আলফা। ঠিক আছে, তাহলে u sin আলফা বসিয়ে। u স্কয়ার sin স্কয়ার আলফা মাইনাস, এই যে মাইনাস দিলাম, এবার 2 তো 2ই থাকবে। এর ভ্যালু কত? এর ভ্যালু কত? ত্বরণের ভ্যালু কত? g। অভিকর্ষজ ত্বরণ নয়, এখানে উলম্বভাবে যা আছে সব তো অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে চলে এলো g। এই যে s এর ভ্যালু কোনটা? h। কথা বুঝতে পারছিস? h। তাহলে এইটাকে আমি বললাম h। এখান থেকে কি আমার h এর মান বের হবে না? অবশ্যই বেরিয়ে যাবে। তাহলে 2gh সমান হয়ে গেল আমার u স্কয়ার sin স্কয়ার আলফা। তাহলে h এর ভ্যালু আমি পেয়ে গেলাম কত? u স্কয়ার sin স্কয়ার আলফা বাই কত? 2g। এইটাই হয়ে গেল আমার সর্বোচ্চ উচ্চতা নির্ণয়। খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। মাঝে মাঝে এমসিকিউতে দেয় সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। কথা বুঝতে পারলি? তাহলে এখানে আমি উচ্চতা নির্ণয় করার ক্ষেত্রে অনেকে কনফিউশন করবে, স্যার u sin আলফা কেন ধরলাম, কেন u ধরলাম না, কেন u cos আলফা ধরলাম না? আমি সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলাম। তাহলে বল u sin আলফা কেন ধরলাম, u cos আলফা কেন ধরলাম না? কারণ লম্ব গতিবেগ হলো u sin আলফা, অনুভূমিক গতি হলো u cos আলফা। যখন অনুভূমিক দূরত্ব নির্ণয় করব তখন আমি কোনটা ধরব? u cos আলফা ধরব। কথা বুঝতে পারছিস? একটু তাহলে u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g পেয়ে গেল। তাহলে এইটা আমি সর্বোচ্চ উচ্চতা আমি নির্ণয় করে দিলাম। এর পরে চলে আসবো আমি সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে, সর্বোচ্চ উচ্চতা আরোহণ করতে সময়। এবার হেডিং করব 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হেডিং করব সর্বোচ্চ উচ্চতা আরোহণ করতে সময়, কত সময় লাগবে, এটা হেডিং করব। সর্বোচ্চ উচ্চতা আরোহণ করতে কত সময় লাগবে। হয়েছে সবাই? নাম চেঞ্জ করতে হবে, কারণ চ্যানেলের নাম আসছে তো লালি ফিজিক্স। এবার শুধুমাত্র লালি দিয়ে যদি না আসে, হ্যাঁ, তাহলে লালি ফিজিক্স, ঠিক আছে, লালি ফিজিক্স দিয়ে আসছে। চ্যানেলের নাম চেঞ্জ করবো বলতে না, লালি থাকবে কিন্তু লালি ফিজিক্সটা যোগ করতে হবে। এটা এডিট করে ফিজিক্সটা যোগ করব। দেখ এবার সর্বোচ্চ উচ্চতা আরোহণ করতে কত সময় লাগবে।
এই কথাটা এবার বল সর্বোচ্চ উচ্চতা আরোহণ করতে সময়, এখানে তিনটা ইকুয়েশন আমার আছে, এই যে তিনটা ইকুয়েশন আছে, এই তিনটা ইকুয়েশনের মধ্যে এবার এবার সময় যদি আমি বের করি তাহলে কোন ইকুয়েশনটা ইউজ করব বল? হয় দ্বিতীয় নতুবা কি তৃতীয়। কথা বুঝতে পারছিস? হয় দ্বিতীয় নতুবা তৃতীয়। তাহলে এক নাম্বার করলে তো হবেই না, তাহলে এখানে তো টাইমের কোনো টার্ম নাই, তাহলে হয় দ্বিতীয় নাম্বার না তৃতীয় নাম্বার। কথা হচ্ছে তার মধ্যে দ্বিতীয় নাম্বার যদি আমি ইউজ করি তাহলে ক্যালকুলেশনটা অনেকটা জটিল হয়ে যাবে, কারণ স্কয়ারের টার্ম আছে, বুঝতে পারছিস তো? স্কয়ারের টার্ম আছে, তারপর ইউ এর টার্ম আছে, এস এর টার্ম আছে, অতএব ক্যালকুলেশনটা অনেকটাই জটিল হয়ে যাবে। আমি যদি তৃতীয় নাম্বার ইকুয়েশনটা ইউজ করে দিই তাহলে কিন্তু খুব সহজভাবে কিন্তু আমি টাইমটা বের করতে পারবো। কথা বুঝতে পারছিস? তাহলে এই যে তৃতীয় নাম্বার ইকুয়েশনটা আমাকে বলছে, তৃতীয় নাম্বার ইকুয়েশন বলছে v সমান u প্লাস মাইনাস at। তাহলে প্লাস কখন হবে? যখন আমার ত্বরণটা প্লাস হবে বা ত্বরণ থাকবে তখন। মাইনাস কখন হবে? যখন আমার মন্দন থাকবে। এখানে যে ভিটা পেলাম বল, এখানে ভি এর মান কোনটা? ভি এর মান কোনটা? অন্তিম মান 0। কারণ এই পয়েন্টটা আমি নির্ণয় করছি যে এখান থেকে এইটুকু দূরত্ব বা এখান থেকে এইটুকু দূরত্ব যেতে কত টাইম লেগেছে। কথা বুঝতে পারছিস? কত টাইম লেগেছে? তাহলে আমার অন্তিম মানে এই পয়েন্টটাতে আমার অন্তিম বেগ 0, অন্তিম বেগ ভি এর মান হলো 0। চলে আই ইউ প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ কত? ইউ sin আলফা। সর্বোচ্চ উচ্চতা উঠছে কোন উপাংশের জন্য? ইউ sin আলফার জন্য। তাহলে ইউ sin আলফা, ইউ sin আলফা। এবার বল এখানে প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে না মাইনাস দেব? কেন মাইনাস দেব? কেন মাইনাস দেব? জি নিচের দিকে আর ইউ sin আলফা উপরের দিকে। কথা বুঝতে পারছিস? তার মানে এখানে আর প্লাস দিব না, তাহলে এখানে আমি দিয়ে দেব মাইনাস। মাইনাস কি দিব? জি দিব তখন, আর এখানে টি দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে এখান থেকে চলে আসবে তাহলে জিটি। তাহলে এখানে আমি পেয়ে গেলাম জিটি সমান কত এলো? ইউ sin আলফা। তাহলে টি এর ভ্যালু কত আসবে? ইউ sin আলফা বাই কত? জি। এটাই হয়ে গেল আমার সর্বোচ্চ উচ্চতা আরোহণ করতে সময়, সর্বোচ্চ উচ্চতা আরোহণ করতে সময়। খুব সহজ ভাবে জাস্ট আমাকে সিকোয়েন্স গুলো বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমি যেটা পেলাম যে এই পয়েন্ট থেকে ও যাত্রা শুরু করলো, এই পয়েন্টে এসে পৌঁছালো, সময় কত লাগলো? ইউ sin আলফা বাই জি। ঠিক আছে? এবার অনেকের মাথায় কোশ্চেন আছে যে এই টাইম এখান থেকে এবার নামতে কত টাইম লাগবে? একই টাইম লাগবে, ইউ sin আলফা বাই জি। আমার পয়েন্টটা ধরার চেষ্টা করো আমি কি বলছি। আমি বললাম যে এখান থেকে আমার গেল গিয়ে এই যে সর্বোচ্চ উচ্চতা, আমার টাইম লাগলো কত? ইউ sin আলফা বাই জি। এবার সর্বোচ্চ উচ্চতা থেকে ও এখানে পৌঁছাচ্ছে, ওর অন্তিম পয়েন্ট এটা। তাহলে এই যে উচ্চতা থেকে এবার নামছে, কত টাইম লাগবে? একই টাইম লাগবে, টাইম কিন্তু আমার একই লাগবে। তাহলে এখানে লিখে দে যে সর্বোচ্চ উচ্চতা থেকে আবার সর্বোচ্চ উচ্চতা থেকে বি বিন্দুতে পৌঁছাবে, বি বিন্দুতে বা মাটিতে পৌঁছাতে সময় লাগবে একই সময় লাগবে। অতএব টি সমান আমি পেয়ে যাব ইউ sin আলফা বাই কত জি। এটাই হয়ে গেল আমার নামার সময়। তাহলে এখানে আরেকটা পয়েন্ট যদি আমি বলি, অতএব সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময় সমান সর্বোচ্চ উচ্চতা নামতেও সেই সময়। এই ভাষাটা বুঝতে পারলি তো?
সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতা থেকে নামতেও সেই সময় লাগবে। কথা বোঝা গেল? সর্বোচ্চ উচ্চতা উঠতেও আমার কিন্তু সেম সময় লাগবে। আমি কিন্তু এই নিচেরটা মিটাচ্ছি। আর আরেকটা বারবার বলছি, এই যে প্রাসের গতি হলো অধিবৃত্তাকার গতি, এটা মনে রাখবি। অধিবৃত্তাকার পথ তোকে মাল্টিপল চয়েস দিয়ে দিল, প্রাসের গতি কি, অধিবৃত্তাকার, বৃত্তাকার, সরলরৈখিক কোনটা? অধিবৃত্তাকার। আইনটা সেটা, হ্যাঁ, এটা আশাপাশি লিখা হয়েছে তোদের সবার। এটা এবার যেটা আমি বলবো, দেখ তাহলে বল একটা জিনিস, তাহলে এ থেকে 3 নাম্বার হলো, 3 নাম্বার আমি বলবো উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল মানে কি বোঝাচ্ছে, যে ও কত সময় ধরে বস্তুটা বা বর্ষাটা কত সময় ধরে উড্ডয়ন করেছে বা উড়েছে। তাহলে বলতো যে এই যে এ থেকে গেল, এ সি তে গেল, সি থেকে এবার বি তে, তাহলে টোটাল উড্ডয়ন সময়টা কত? এই যে এ থেকে উড়ে বি এর আগের পর্যন্ত উড্ডয়ন সময়, তাই তো? আমি বললাম যে এই যে এটা বর্ষা শুনলাম, বর্ষা ছুঁড়ে গিয়ে এই যে উঠে পৌঁছালো, তাহলে যতক্ষণ পর্যন্ত মাটিতে না পৌঁছাচ্ছে ততক্ষণ তো উড়েছে, সেটাই হলো উড্ডয়ন কাল। তাহলে উড্ডয়ন কালটা আমাকে একটু বলতো, উড্ডয়ন কালের মান কত হবে, টাইমটা, সময়টা কত হবে? তাহলে উড্ডয়ন কাল কি? এখান থেকে দেখ, এখান থেকে উঠতে একটা সময়, এখান থেকে নামতে একটা সময়, তাহলে টোটাল সময়টাই তো আমার উড্ডয়ন কাল। তাহলে কত হবে? কত? 2u sin alpha by g, এটা উড্ডয়ন কাল লিখে দে। অতএব তাহলে মোট আমি লিখে দিলাম, অতএব মোট উড্ডয়ন কাল। এবার এটাকে বলতে, এটাকে কিন্তু আমি t1 দিয়ে ডিনোট করছি, তোরা t1 দিয়ে ডিনোট কর। এটা t1, এটাও আমার t1, ঠিক আছে? t1 দিয়ে ডিনোট করে দে। তাহলে এখানে আমি যেটা পাবো এটা t1, মানে এখানে t লিখবো তার জন্য, তাহলে এখানে t1 চলে আসবে, ঠিক আছে, হ্যাঁ t1। তাহলে মোট উড্ডয়ন কাল, মোট উড্ডয়ন কাল বা সময় হয়ে যাবে আমার কত? তাহলে ক্যাপিটাল এই যে t ক্যাপিটাল স্মল t সমান কত? t1, এই যে এখান থেকে যেতে যে সময় t1 প্লাস কত এখান থেকে নামতে সেই সময় কত টাইম t1 সমান কত? 2t1। t1 এর ভ্যালু কত? u sin alpha by g। অতএব t সমান হয়ে গেল 2u sin alpha by g। এটা হলো মোট আমার উড্ডয়ন কাল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একদম আছে। মোট উড্ডয়ন কাল কত সময় ধরে বর্ষাটা উড়েছিল? 2u sin alpha by g, 2u sin alpha by g। বল, এই যে টাইমটা পেলাম 2u sin alpha by g, এই টাইমে তাহলে বর্ষাটা অনুভূমিক কত দূরত্ব অতিক্রম করেছে রে? অনুভূমিক কত দূরত্ব গেছে? সরল কত গেছে? ab, তাই তো? তার মানে আমার ab দূরত্ব, তাহলে ab দূরত্ব অতিক্রম করতে কত সময় লেগেছে? এই তো t, 2u sin alpha by g। কথা বুঝতে পারছিস? a থেকে b কোন পথে গেল? a থেকে ভায়া হয়ে c গেল, c থেকে ভায়া হয়ে b তে পৌঁছালো। তাহলে a থেকে c যে টাইম লাগলো, c থেকে b সেই টাইমই তো লেগেছে। তাহলে মোট টাইমটাই তো a থেকে b তে পৌঁছানোর টাইম। কথা বুঝতে পারছিস? এবার আমি নির্ণয় করব যে প্রক্ষেপ সীমা, যেটাকে বলা হচ্ছে দূরত্ব অতিক্রম, প্রক্ষেপ সীমা। তাহলে এটা আমি মিটাচ্ছি, হ্যাঁ এটা বলে কি দিলাম, তাহলে এখানে যেটা এবার আমি বলবো প্রক্ষেপ সীমা। রিডিং করতে 4 নাম্বার, আমার লাস্ট একদম টপিকস 4 নাম্বার, প্রক্ষেপ সীমা।
তাহলে বল প্রক্ষেপ সীমাটা কি? প্রক্ষেপ সীমাটা কি? প্রক্ষেপ সীমা আমি কি বলবো? কোনটাকে বলবো প্রক্ষেপ সীমা? দূরত্ব। অনুভূমিক যে দূরত্বটা অতিক্রম করছে সেটাই হলো আমার কি? প্রক্ষেপ সীমা। মানে এখানে অনুভূমিক দূরত্ব কোনটা রে? AB। তাহলে আমি কি নির্ণয় করব? AB। অর্থাৎ প্রক্ষেপ সীমা ওই যে অনুভূমিক দূরত্ব সেটা আমি নির্ণয় করব। দেখ তাহলে এখানে আমি লিখে দেব, এখানে প্রক্ষেপ সীমা বলতে বোঝায়, এখানে প্রক্ষেপ সীমা বলতে বোঝায় অনুভূমিক দূরত্ব। দূরত্ব সমান হয়ে গেল AB। তাহলে AB এর দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে। আমি সাপোজ বললাম যে AB, AB দূরত্ব সমান হয় পেয়ে গেলাম S। তাহলে এই দূরত্বটা যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে কিভাবে আমি নির্ণয় করব? বল কিভাবে এবার নির্ণয় করব? এবার আমি যেটা নির্ণয় করব, আরেকটা পয়েন্ট কিন্তু এখানে বলনীয় ছিল, যেটা হলো যেটা মিটিয়ে দিয়েছি যদিও বা, যে অনুভূমিক বরাবর কোনো উপাংশ নাই। তাই অনুভূমিক বরাবর এই যে প্রাসের যে গতিটা হয়ে যাবে আমার সমবেগ, আর উলম্ব বরাবর আমার সমবেগ নয়। এখানে আরেকটা পয়েন্ট যদিও লেখা দরকার, যে এই যে এখানে আমি লিখে দিচ্ছি, সেটাই মানে এই যে এখানে একটা ব্র্যাকেট করে লিখে দিব যে বস্তুটির এখানে প্রাসের গতির ক্ষেত্রে লিখে দিই, প্রাসের গতির ক্ষেত্রে অনুভূমিক বরাবর বেগ হলো সমবেগ, কিন্তু উলম্ব বরাবর বেগ সমবেগ নয়। এই যে পয়েন্টটা লিখলাম কেন বল? অনুভূমিক বরাবর যে ভেলোসিটিটা আমি পাচ্ছি, এই যে u cos আলফা, এটা হলো ফিক্সড, কিন্তু u sin আলফা এটা ফিক্সড নয়। কেন বল এটা ফিক্সড নয়? এর কারণটাই হলো যে u cos আলফা মানে এই দিক বরাবর কোনো রকম ত্বরণ নাই। ত্বরণ আছে কি? এই যে g, আমি তো প্রথমেই বলেছি g এর অনুভূমিক দিকে কোনো রকম উপাংশ নাই, তাই ত্বরণ নাই। ত্বরণ যদি না থাকে তাহলে আমার কি যে ভেলোসিটিতে যাবে সেই ভেলোসিটিতে যাবে, কিন্তু এখানে উলম্ব দেখ, উলম্ব উপাংশ উপরের দিকে, g নিচের দিকে, তাহলে ত্বরণটা ওকে নিচের দিকে টানছে। তাহলে এই ভেলোসিটিটা কম সমান নয়, সমবেগ নয়। কিছু দূর যত দূর যাবে তত কি হবে? কমবে, ভেলোসিটি কমবে। কমতে এই যে সর্বোচ্চ দূরত্ব কি হবে? 0 হবে। 0 হওয়ার পর আবার এখান থেকে ভেলোসিটিটা বাড়তে শুরু করবে। কেন বাড়তে শুরু করবে? দেখ যে এটা এই যে g আর এই যে u, এই দুটোর কিন্তু ডাইরেকশন কিন্তু একই যদি হয় তাহলে ভেলোসিটি কি হবে? বাড়বে। তো আমি এই যে চালালাম, দেখ এই যে চালালাম এই পর্যন্ত আস্তে আস্তে ভেলোসিটি কমে এখানে 0 হলো। 0 হওয়ার পর এবার কি হবে? বাড়বে। কেন বাড়বে? g আর ভেলোসিটির ডাইরেকশন একই, তার জন্য এবার ভেলোসিটি কি হবে? বাড়বে। কিন্তু এখানে যখন উঠছিল তখন কমছিল। কেন? g আর ভেলোসিটির ডাইরেকশন অপোজিট। কথা বুঝতে পারছিস? তার মানে এই যে u sin আলফা ভেলোসিটি কমতে এখানে সর্বনিম্ন হবে, তারপর আবার এখান থেকে বাড়তে এই পয়েন্টটা স্পর্শ করার একদম আগের মুহূর্ত এর ম্যাক্সিমাম ভেলোসিটি হয়ে যাবে সেটা u sin আলফা। কথা বোঝা গেল? তাহলে এই হলো কথা। তাহলে এখানে যদি আমি বের করি s, তাহলে s এর মান যদি আমি বের করতে চাই, তাহলে দেখ যে s, এই যে ab, এই দূরত্বটাকে s বললাম, তাহলে s সমান আমি পেয়েছিলাম কত? ut প্লাস মাইনাস হাফ কত? a t স্কয়ার। এটাই তো পেয়েছিলাম রে। তার মধ্যে দেখ এখানে যদি আমি বলি তাহলে এখানে a এর মান কত? এখানে এই যে অনুভূমিক বরাবর এই পয়েন্টটা ভালো করে, লজিকটা ভালো করে বোঝার চেষ্টা কর। এখানে আমি অনুভূমিক দূরত্ব নিলাম, তো অনুভূমিক দূরত্ব যদি আমি নিই তাহলে এই যে u এর মান এখানে কত হবে? অনুভূমিক দূরত্ব u এর মান কত হবে? cos আলফা, u cos আলফা।
ঠিক আছে, তাহলে এখানে আমি লিখব অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর বেগ, বেগ হবে u cos আলফা। তাহলে আমি u এর ভ্যালু পেলাম কত, u cos আলফা। তাহলে u cos আলফা আমাকে নিতে হবে। এবার a এর ভ্যালু কত বল, এখানে কি অনুভূমিক বরাবর a এর কোনো অস্তিত্ব আছে? এর কোনো অস্তিত্ব আছে? কেন? লম্ব বরাবর। কথা বুঝতে পারছিস? এখানে g হলো নিচের দিকে, এই g এর অনুভূমিক দিকে কোনো উপাংশ নাই। তাহলে এই a এর মান কত, 0। তাহলে 0 যদি হয় তাহলে এই টার্মটা কি হবে, 0 হয়ে যাবে, শুধুমাত্র থাকবে এইটা। তাহলে আমি যদি বলি তাহলে s সমান আমি পেয়ে গেলাম u cos আলফা, u cos আলফা ইনটু কত, t। কথা বুঝা গেছে না যায়নি? তাহলে এই যে t, এই tটা কোনটা, এই tটা হলো a থেকে b তে পৌঁছানোর সময়। তাহলে a থেকে b তে পৌঁছানোর সময় কত, এটা নয় কি, এটাই তো বের করেছি। তাহলে এখানে বসিয়ে দে, সমান আমি বলতে পারি u cos আলফা ইনটু কত আছে, 2u কত sin আলফা, 2u sin আলফা বাই কত আছে, g। এই টার্মটা বোঝা গেল না যায়নি বল? বুঝা গেছে না যায়নি বল? যদি বুঝতে না পারিস তাহলে আমাকে জিজ্ঞাসা কর, এরপর নেক্সট আমি কিন্তু এই করব। ঠিক আছে, শেষের পদে কথা বলি। তাহলে s সমান আমি পেয়ে গেলাম, s সমান আমি পেয়ে গেলাম বল। তাহলে 2 থাকবে, তাহলে এই যে u আর এই যে u স্কয়ার আসবে, u স্কয়ার 2, এখানে 2 আছে, 2 sin আলফা আসবে, cos আলফা আসবে, বাই কত আসবে, g আসবে। আসবে না আসবে না রে? আসবে। তাহলে 2 sin থিটা cos থিটার সূত্র কি, তোরা কি জানিস বল? 2 sin থিটা cos থিটার সূত্র জানিস? 2 sin থিটা cos থিটার সূত্র কি? ক্লাস 10 এ কি পড়ানো হয়েছিল? 11 এ ত্রিকোণমিতি হয়নি এখনো? হ্যাঁ হয়নি? ত্রিকোণমিতি পড়ানো 11 10 এ তো ছিল মনে হয় ত্রিকোণমিতি। তা 2 sin থিটা cos থিটার সূত্র আছে তো, মনে নাই? দেখ 2 sin থিটা cos থিটার সূত্র হলো sin 2 থিটা। যেমন আমি এখানে লিখে দিচ্ছি, যেমন এখানে আমি বক্স করে লিখছি, যেমন এখানে বক্স করে লিখছি 2 sin থিটা cos থিটা, এটার সূত্র হলো sin 2 থিটা, sin 2 থিটা। তোরা জানতিস না জানতিস না? কেউ জানতি না? যদি না জানিস তাহলে এটা জেনে রাখ যে 2 sin থিটা cos থিটার সূত্র হলো sin 2 থিটা। এটা তো আমার মনে হচ্ছে যে 11 এ 10 এ তো ছিল বোধহয়, 10 এ তো তোদের ত্রিকোণমিতিতে ছিল। তো ত্রিকোণমিতি যদি থাকে তাহলে এই সূত্রের অন্ততপক্ষে থাকার কথা। হ্যাঁ ছিল? সত্যি মনে পড়ছিল না? তাহলে 2 sin থিটা cos থিটার সূত্র হলো sin 2 থিটা। এখানে দেখ 2 sin আলফা cos আলফা আছে, তাহলে কি লিখবো, sin 2 আলফা লিখবো। তাহলে এখানে লিখে দে, তাহলে u স্কয়ার, এখানে আমি যেটা লিখবো সেটা হলো u স্কয়ার sin u স্কয়ার sin 2 আলফা বাই g। এটাই হয়ে গেল আমার s এর ভ্যালু, অর্থাৎ প্রক্ষেপ সীমা বা আমার যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে u স্কয়ার sin 2 আলফা বাই g। ঠিক আছে, কোনটা রে কি বুঝতে পারছিস স্যার? a আর হাফের মানটা at স্কয়ার হবে, হাফ at স্কয়ার। হ্যাঁ এটা কেন বসালাম বললি? s এর সূত্র কেন তোরা জানিস না, ut প্লাস হাফ at স্কয়ার, এটা জানিস তো? এবার এখান থেকে at স্কয়ারটা বাদ যাচ্ছে কেন বলছিস না, কেমন কি বাদ যাচ্ছে কেন? হ্যাঁ দেখ এখানে যে অনুভূমিক দূরত্ব, দেখ এই যে আমি দূরত্ব নির্ণয় করছি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যদি আমি নির্ণয় করি তাহলে s সমান ut প্লাস হাফ at স্কয়ার। ঠিক আছে, এবার বল তুই অনুভূমিক বরাবর উপাংশ কোনটা, অনুভূমিক বরাবর বেগ কোনটা, u cos আলফা। এটা বুঝতে পেরেছিস তো? তাহলে u cos আলফা ধরে নিলাম, আর t যেটা আছে t ধরলাম। কিন্তু কথা হলো যে অনুভূমিক বরাবর এই উপাংশ বা এই যে ভেলোসিটির কোনো কি ত্বরণ আছে? কেন ত্বরণ নাই? কেন ত্বরণ নাই? সমান বেগে চলছে। কেন সমান বেগে চলছে? তার কারণটা হলো g। এখানে g হলো এই অনুভূমিকের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি থাকে তাহলে এই g এর এই যে এই বরাবর উপাংশ আমার শূন্য তো বলেছি, কারণ এই বরাবর যদি উপাংশ নির্ণয় করতে যাস তাহলে কত আসবে, g cos 90 আসবে না, g cos 90 এর কত 0। আমি তো লিখলাম যে এই বরাবর উপাংশ হয়ে যাবে g cos, মানে g এর কোনো উপাংশই নাই।
তাহলে এখানে যা কিছু আছে সমস্ত ত্বরণ তো অভিকর্ষজ ত্বরণ, আর অভিকর্ষজ ত্বরণের মান অনুভূমিক বরাবর আমি 0 করে দিলাম, তাহলে 0 যদি হয়ে তাহলে এই এর মান কত ছিল? 0। তাহলে হাফ তার কি পুরো 0, তার মানে এই টার্মটা থাকবে না, শুধুমাত্র থাকবে এইটা। কথা বুঝতে পারলেন? এবার চলে টি মানে কি? টি মানে হলো যে এখান থেকে যেতে যে সময় লাগবে, তাহলে এই টিটা কি? এইখান থেকে যে সময় লাগবে এইটুকু টাইমের মধ্যে এখানে গেছে, আয়া হয়ে এখানে এসেছে। তাহলে এই টি এর মান কোনটা? এইটা পেয়েছি, তার জন্য টি এর মান আমি বসিয়ে দিয়েছি এইটা, এখান থেকে sin 12। ঠিক আছে? এবার এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসে সেটা আমি বলছি। দেখ এটা মিলাবো কি? এটা মিলিয়ে দিলাম। হ্যাঁ, বল এবার আমাকে sin থিটা cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু 1 আর মিনিমাম ভ্যালু 0 বা -1। ঠিক আছে, -1 0 নাই, 0 ই বল, আর -1 মানে তো নিম্ন। তাহলে এখানে যদি আমি বলি yes সর্বোচ্চ প্রক্ষেপ সীমা পাওয়ার শর্ত, এবার হেডিং করব, আমি হেডিং করব এটাকে সর্বোচ্চ প্রক্ষেপ সীমা, সর্বোচ্চ প্রক্ষেপ সীমা, প্রক্ষেপ সীমা, সীমা পাওয়ার শর্ত, পাওয়ার শর্ত। দেখ একটা কথা আমি বলছি, যে কথাগুলো যদি তোরা বুঝতে না পারিস না, আমার চ্যানেলে কিন্তু সবগুলো আপলোড করা আছে, ভেক্টর মোটামুটি আপলোড করা হয়ে গেছে। তোরা যাই হোক যেটা বলছিস যে তোরা খুঁজে পাচ্ছিস না, তো খুঁজে নিবি, খুঁজে নিয়ে আবার সেটাকে রিভাইজ করবি বাড়ি থেকে, যদি তোর কোনো সমস্যা হয় তো, বা তোদের কোনো যদি সমস্যা হয় তাহলে আবার তুই আমার তোদের স্যার যে আছে, স্যার কাছ থেকে স্যার মোবাইলে দেন একটু, স্যার একটা ক্লাসটা দেন, এই ক্লাসই আমি আপলোড করে রেখেছি। বুঝতে পারছিস কথাটা? অতএব কত অসুবিধা নাই, স্যারকে বলবি তাহলে হয়ে যাবে। সর্বোচ্চ প্রক্ষেপ সীমা পাওয়ার শর্ত, লালি ফিজিক্স রে, এই যে দেখ লালি, এটা উপরে আসছে না বোধহয়, লালি ফিজিক্স আমি লিখেছিলাম। আচ্ছা বাদ দে, লালি ফিজিক্স সর্বোচ্চ প্রক্ষেপ সীমা পাওয়ার শর্ত আছে না? আছে না? আছে, আস্তে আস্তে আসবে দেখি। লালি বলে সার্চ করবি, যদি না আসে লালি ফিজিক্স বলে সার্চ করবি। এবার লালি ফিজিক্স না হলে একটা টপিকস দিবি, যেমন আমি টপিকসটা লিখে রাখছি, সেটা হলো যেমন 12 এর একটা টপিক দিয়ে কিন্তু আসছে যে মোশনাল ইএমএফ, মোশনাল, এটা লিখবি সার্চে, মোশনাল ইএমএফ, ইএমএফ বাই লালি, এইটা সার্চ করবি। এরকম ভাবে থাকবে, প্রথমে লালি ফিজিক্সে সার্চ করবি, আসলে তো ভালো, যদি না হয় তাহলে সার্চের অপশন দি মোশনাল ইএমএফ বাই লালি, এটা দিয়ে কিন্তু আসছে। আমি সব রকম ভাবে সার্চ করেছি, এটা দিয়ে আসছে, আস্তে আস্তে আসবে। এই যে এইটা এটা মোশনাল ইএমএফ বাই লালি। দেখ এবার সর্বোচ্চ প্রক্ষেপ সীমা পাওয়ার শর্ত, এখানে প্রক্ষেপ সীমা কোনটা পেলাম? s পেলাম। তাহলে এই যে s পেলাম, s পেলাম আমি, s সমান আমি পেয়ে গেলাম কত? u স্কয়ার sin 2 আলফা বাই কত? বাই কত? g। এবার s এর মান, s এর মান সর্বোচ্চ কখন হবে? যখন sin 2 আলফার মান সর্বোচ্চ হবে। এই কথাটা বলছি, s এর মান সর্বোচ্চ কখন হবে? যখন sin 2 আলফার মান সর্বোচ্চ হবে। কারণ হলো যে g এর মান কত? কনস্ট্যান্ট, সেটা কত আমি জেনেছি বল? 9.8 নয়? 9.8 এর থেকে তো বেশি হবে না, বা 10 এর থেকে তো বেশি নয়। তাহলে এখানে আমি যেটা লিখব, s সর্বোচ্চ হবে, s সর্বোচ্চ হবে যদি sin 2 আলফা সর্বোচ্চ হয়, তাহলে sin 2 আলফা যদি সর্বোচ্চ হয়, এটা বলা হচ্ছে, তাহলে sin 2 আলফা সর্বোচ্চ ভ্যালু কত? কত বললি? sin 2 আলফা সর্বোচ্চ ভ্যালু কত? 1, তাই তো? তাহলে অতএব sin 2 আলফা কে 1 হতে হবে। তাহলে কার ভ্যালু sin 1? 90 ভ্যালু নয়? তাহলে কত? 90 ভ্যালু নয়? তাহলে আমি এটাকে বলতে পারবো sin 2 আলফা সমান sin কত? 90। তাহলে 2 আলফা সমান কত? 90। তাহলে আলফা সমান কত বল? 45। এই যে আলফার ভ্যালু 45, এটা কি ডিনোট করছে বল? এটা কি ডিনোট করছে? অ্যাঙ্গেল। এবার কোন অ্যাঙ্গেল? মানে এই অ্যাঙ্গেলে যদি আমি ছুরি করে বর্ষাকে, তাহলে কি করবে? বল? সর্বোচ্চ দূরত্ব যাবে। তাহলে আমি লিখে দিলাম যে অতএব 45 ডিগ্রি কোণ করে কোন বস্তুকে ছুড়লে
কোন বস্তুকে ছুড়লে কি যাবে বল? সর্বোচ্চ দূরত্ব যাবে, সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। এইটা আমাকে সর্বদাই মনে রাখতে হবে। কতদিন মনে রাখবো? যতদিন আমার মুখে কবরের মাটি না চাপবে, যতদিন আমি কবরে না চাপবো। তাহলে যে কোনো একটা বস্তুকে, এটা শুধুমাত্র ফিজিক্সের জন্য নয়, এটা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের আমার কোশ্চেন। তুই এই যে 11 পড়ছিস, দুদিন পর তোরা 12 এ উঠবি, 12 এর পর যে কোনো একটা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিবি। WBCS এর প্রিপারেশন নিতে পারিস, UPSC এর প্রিপারেশন নিতে পারিস, রেল এর প্রিপারেশন নিতে পারিস, WBBSI এর প্রিপারেশন নিতে পারিস। সমস্ত কোশ্চেন কিন্তু আমার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোন বস্তুকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে সর্বোচ্চ দূরত্ব যাবে। কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে বল, অলিম্পিক্সে তুই যদি কোন রকম ভাবে, তুই দেখা গেল তোদের মধ্যে একজন অ্যাথলিট তৈরি হয়ে গেল, অ্যাথলেটিক তৈরি হয়ে গেল, তুই অলিম্পিকে চলে গেছিস, অলিম্পিকে গিয়ে তুই এবার নীরজ চোপড়ার মতন বর্ষা ছুটছিস, এই যে নীরজ চোপড়ার মতন বর্ষা ছুটছিস, তাহলে বর্ষাটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছুটতে পারিস তাহলে কি হবে? সর্বোচ্চ দূরত্ব যাবে। তাহলে নীরজ চোপড়া তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটেছিল। এবার সবথেকে বড় সমস্যাটা হয়ে যায় কি বলতো? এই যে আমি এরকম ভাবে এই অ্যাঙ্গেলটাকে মেজার করাটাই সবথেকে বড় টাফ ব্যাপার। 45 ডিগ্রি এরকম ভাবে 45 ডিগ্রি মেজার করাটা বা কমিউনিকেশন করে 45 ডিগ্রিটা ফিক্সড করা, এটা খুবই একটা সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে নীরজ চোপড়ার মতন যারা অ্যাথলেটিক আছে তারা সবাই কিন্তু আমাকে এই বর্ষা ছুটতে গেলে প্রথমে যেটা প্রশিক্ষণ দেওয়া হয় সেটা হলো অ্যাঙ্গেল। সেটা অ্যাঙ্গেল ওই কারণে দেখবি যে প্রথমে যারা তোর হয় মানে কি বলে রে কোচ প্রথমে কিন্তু ওকে ধরতে শেখায়, এরকম ভাবে শেখায় না, দেখবি এরকম ভাবে ধরতে শেখায় আগে, যাতে করে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়। সবাই কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে পারে না, যারাই ছুটতে পারে তারাই ফার্স্ট। কথা বোঝা গেল কথা? তাহলে এটা আমাকে মনে রাখতে হবে। প্রত্যেকটা আমার ইম্পর্টেন্ট একদম এমসিকিউ এটা 45। তোদের বোর্ডের টার্মে তো ইম্পর্টেন্ট, সঙ্গে সঙ্গে আমার যে কোনো কম্পিটিটিভ টার্মে ইম্পর্টেন্ট। তাহলে আমার ক্লাস মোটামুটি কমপ্লিট হলো, ঠিক আছে? ক্লাস মোটামুটি কমপ্লিট হয়ে গেল। বাকিগুলো যেগুলো আছে সেগুলো আপনার দরকার নাই, একদম এখান থেকে যা কিছু আসবে, ঠিক আছে? আরেকটা যেটা আমি বলবো, যে একটা প্লাসের থেকে আরেকটা প্লাসকে কেমন লাগবে, না তো সরল রৈখিক লাগবে। কেমন ব্যাপারটা আমি এবার মিটাবো, কোনটা? এটা মিটাচ্ছি, হ্যাঁ, এই যে এটা মিটালাম। মানে ধর তুই কোন একটা যন্ত্র ব্যবস্থার উপরে বসে আছিস, এই যে দেখ যন্ত্র ব্যবস্থার উপরে বসে আছিস, তোকে কিন্তু প্লাসের মতন করে ছুড়লো। তোর একটা বন্ধু আছে, তো ওকেও কিন্তু প্লাসের মতন করে ছুড়লো। দুটো কিন্তু প্লাসের গতি, বুঝতে পারছিস? দুটো কিন্তু প্লাসের গতি, অর্থাৎ তুইও যাচ্ছিস প্লাসের গতিতে, তোর বন্ধুও যাচ্ছে প্লাসের গতিতে। এবার তুই এই প্লাসের গতিটাকে দেখার চেষ্টা করছিস। কেমন দেখবি? তুই দেখবি যে এই গতিটা হয়ে যাবে সরল রৈখিক। কথা বুঝতে পারছিস? যে একটা প্লাস অপর প্লাসকে সরল রৈখিক দেখবে। এখানে লিখে দে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটা প্লাস অপর প্লাসকে সরল রৈখিক পথ দেখবে। অপর প্লাসকে সরল রৈখিক দেখবে। মোটামুটি আপনার চ্যাপ্টার ক্লোজ হলো, ঠিক আছে? এই হলো আমার ক্লাস। এবার আমার একটু ম্যাথ, ভেক্টরের ম্যাথ করাবো 10-15 মিনিট ম্যাথ করে মোটামুটি শেষ হয়ে যাবে। দেখি